পদ্মশ্রীর ওই মুহূর্তটা বুম্বাদা অনেক আগে অ্যানাউন্স হয়ে গেছিল, ঘোষণা হয়ে গেছিল, সেটার উদযাপনও হয়েছে। কিন্তু যে মুহূর্তটা বুম্বাদা তোমার হাতে ওই সম্মানটা এলো, খুব জানতে ইচ্ছে করছে ওই মুহূর্তটা তোমার কাছে কেমন ছিল? আমার সব থেকে যেটা আমার প্রথম মনে হয়েছে যে এটা বাংলা ছবি করে আমি পেলাম। মিশুকের রিয়াকশনটা ও কি তো ছিল? কেঁদেছে। তো অভিনেতারা যখন প্রোডাকশন হাউস খোলেন, তোমার কি মনে হয় কোন ভাবনাটা কাজ করে তাদের? আসলে কিন্তু আমাদের ছবিতে তিনজন মেন যে লিড, হুম, তিনজনই প্রডিউসার। শুভশ্রী একদমই তাই। প্রডিউসার, যিশু যিশু প্রডিউসার, প্রডিউসার। আমিও প্রডিউসার। মানে হুম, এই কম্বো গুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লুক এক একটা আলাদা আলাদা ক্যারেক্টার তৈরি করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দর্শকের মনে আলাদা ছাপ ফেলেছে। তুমি কি বরাবরই এই লুকসটা ছবি করার আগে এই লুকসটা নিয়ে খুব ভাবো? অনেস্টলি এই ছবিতে আমার এই দাড়িটা রাখা দরকার ছিল, দুটো বয়স বলে, মানে দুটো সময় আছে এই ছবিটায়। হুম। আমি একটি ভালো হিন্দি ছবি করিনি, করতে পারলাম না। এখানে বলা হয়েছে যে ভালোবাসা বাঁচে অভিমানের আছে, আবার কোথাও কোথাও এটাও শোনা যায় যে অভিমানের পাহাড় জমে জমে সম্পর্কে দূরত্ব বাড়ে। তুমি কি বলবে? সম্পর্ক ছাড়া অভিমান হবে না, আর অভিমান ভাঙানোর একমাত্র রাস্তা হচ্ছে সুন্দর করে আদর করা। ওয়েলকাম টু আজকাল ডট ইন। মাত্র কয়েকদিন আগের কথা, 25শে মে। সেদিন বাংলার ঘরে ঘরে আলো জ্বলে উঠেছিল, কারণ সেদিন সেই মুহূর্তটা এসেছিল যেদিন প্রত্যেকটা বাঙালি, এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ গর্বিত হয়েছিল, গর্ব অনুভব করেছিল, যার জন্য তিনি হচ্ছেন পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের সকলের খুব খুব প্রিয় বুম্বাদা। সেই মুহূর্তটা এবং তারপরে বুম্বাদার কাজ, এই নিয়ে কিন্তু আজকে আমাদের এই আড্ডা। বুম্বাদা, ওয়েলকাম টু আজকাল ডট ইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পদ্মশ্রীর ওই মুহূর্তটা বুম্বাদা অনেক আগে অ্যানাউন্স হয়ে গেছিল, ঘোষণা হয়ে গেছিল, সেটার উদযাপনও হয়েছে। কিন্তু যে মুহূর্তটা বুম্বাদা তোমার হাতে ওই সম্মানটা এলো, খুব জানতে ইচ্ছে করছে ওই মুহূর্তটা তোমার কাছে কেমন ছিল? অনেস্টলি যখন আমাকে অনারেবল প্রেসিডেন্ট ওই মেডেলটা পড়ালেন এবং হাতে সম্মানটা দিলেন, আমি আসলে সেই মুহূর্তে যেটা আমার মনে হয়েছিল যে এই এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, বিশ্বাস, আমার পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী, আমার টেকনিশিয়ান বন্ধুরা, সবার এত, আমার সব থেকে যেটা আমার প্রথম মনে হয়েছে যে এটা বাংলা ছবি করে আমি পেলাম। ভেরি ট্রু। আর অনেকেই বলেছিলেন আমাকে যে এটা একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমি মনে করি কোনোটাই দেরি নয়, কারণ আমার এখনো অনেক কাজ করা বাকি আছে। আমার প্রথমে যেটা মনে হয়েছিল যে আমি বাংলা সিনেমার জন্য এটা নিয়ে যেতে পারছি, এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। আর খুব স্বাভাবিকভাবেই মার কথা খুব মনে পড়েছে, খুব স্বাভাবিক। সবাই জানেন যে আমি আজকে যে বসে কথা বলছি তাতে মার অবদানটা বিশাল। মানে উনি আমার পাওয়ার, অনেকে বলে না পাওয়ার হাউস, হুম। উনি আমার পাওয়ার হাউস। সো মার কথা খুব মনে পড়লো। অবশ্য বেরিয়ে এসে আমার ছেলের সঙ্গে যখন কথা হলো, ও ছিল বাইরে, মানে ভেতরে, আমরা এখন বাইরে বেরিয়ে সব যা ওদের পুরো একটা অনেকক্ষণের রিচুয়াল সেটা শেষ করে আমি ওকে একটাই কথা বলেছিলাম যে আমার এইটা পাওয়ার পরে পরে যে কাজটা করব মিশু, ওইটা আমার কেরিয়ারের প্রথম ছবি হবে। আমাকে আবার আরো প্রুফ করতে হবে, কারণ এটা একটা দায়িত্ব। এটা এটা পেয়ে গেলাম ইম্পর্টেন্ট নয়, এই পাওয়ার পেছনে যে আমি গত 40-42 বছরের ওপর যে আমি লড়াইটা করে গেছি, অক্লান্ত পরিশ্রম করে গেছো। লড়াই করেছি, মানে পরিশ্রম করেছি, হেরে গেছি, আবার জেতার চেষ্টা করেছি, সব মিলিয়ে আমাকে আরো অনেক কিছু কাজ করতে হবে। মিশুকের রিয়াকশনটা ও কি তো ছিল? কেঁদেছে। ও, ও কথা ছিল যে ওখানে বেসিক্যালি ওরা অ্যানাউন্স করে দিয়েছিল, রিহার্সাল করে তো ওরা, ন্যাশনাল অ্যাওয়ার্ডেও আমার এই হুম। অভিজ্ঞতাটা আছে। তো ওরা বলে দিয়েছিল যখন যারা পাবেন ফ্যামিলির লোকরা দাঁড়িয়ে যাবেন। ও বাচ্চাদের মতন কান ছিল, তো ও দাঁড়াতে পারেনি, মানে দাঁড়িয়ে হাততালি দিতে পারেনি। সো কোয়াইট অবভিয়াসলি। একদমই একদমই তাই। কিন্তু জানেন তো, তার আগে আর একটা ঘটনা ঘটে গেছে। আমাদের মেগাস্টার, আমাদের সুপারস্টার, তার পালকে একটা নতুন মুকুট, তিনি এখন রকস্টার। এই রকস্টার হওয়া মানে তোমার এই লুকসটা
বুম্বাদা কিভাবে একটা দারুণ বাজ ক্রিয়েট করেছে, মানুষের মধ্যে একটা উন্মাদনা, বিশেষ করে বলবো দর্শকের মধ্যে না একটা উন্মাদনা তৈরি করেছে। এবং আমি কমেন্ট গুলো যখন পড়ছিলাম, হ্যাঁ, তাতে দেখছি যে সবাই লিখছে এ তো 26-এ 24-এর বুম্বাদা। এই লুকসটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, মানে যখন আমি এই ছবিটা ফাইনাল করি আমি তার আগের থেকেই প্রস্তুতি নিয়েছিলাম, কারণ গল্পটা আমাকে অনেকদিন আগেই শোনানো হয়েছিল। আর প্রস্তুতি লুকসের ওপরেও নিয়েছি, বডি জেস্চার্স, তার এনার্জি লেভেল। কারণ আমি বুঝেছিলাম যে আমি একটা সময়ের একজন ভীষণ আধুনিক একজন রকস্টারের চরিত্র, যেটা আমি এর আগে কখনো করিনি। আমি গায়ক করেছি নিশ্চয়ই, হুম, কিন্তু হুম, এটাতে একটা পিরিয়ড, এবং যে পিরিয়ডটায় আমরা দেখেছি ছোটবেলায় রঞ্জন দা হুম। মানে মানে স্টেজে দাঁড়ালে একদম বাঘের মতো। এখন অবশ্যই রূপম, এবং অনেকেই আমি রূপমকে বলেওছিলাম যে রূপম আমি কিন্তু কপি করছি, হ্যাঁ। তো ওর এনার্জি লেভেল স্টেজে ইজ ফ্যাবুলাস। সো হ্যাঁ, মানে একটা চরিত্রকে জ্যান্ত করে তুলতে যা যা করতে হয় আমি করার চেষ্টা করেছি। তবে এটা ঠিক আমি কদিন আগে মানে 3 দিন আগেই ওই আহ, পদ্মশ্রীটা নিয়ে আমি বাবার সঙ্গে দেখা করতে গেছিলাম বম্বেতে। হুম, উনি এই সমস্ত কথা বলছি, এটা এটা কি তুমি, মানে কেউ দেখিয়েছে। অ্যান্ড হি ওয়াজ নট বিলিভিং, লাইক উনি বিশ্বাস করেননি যেটা আমি। আচ্ছা। উনি বলেছেন আমার তো প্রথমে মনে হচ্ছে যে তুমি বিদেশের কোনো একজন কারোর ছবি দেখাচ্ছে, উনি অত সোশ্যাল মিডিয়া দেখেন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা কি তুমি? আমি বললাম, হ্যাঁ। তো ওটা আমাকে আরো বেশি দিয়েছে, মানে লাইক বাপিও যখন চিনতে পারেনি তখন আমি দ্য রাইট ট্র্যাক। তোমার যখন পদ্মশ্রীর ঘোষণাটা হলো, আঙ্কেলের সঙ্গে আমার মাঝে মাঝেই কথা হয় ফোনে, ভীষণ কথা হয়। এমনি কথা হয়, কাজ ছাড়া কথা হয়। যখন খবরটা পেয়েছিলাম, আমি যখন রিঅ্যাকশন জিজ্ঞেস করেছিলাম, কথা বলতে বলতে ওনার কান্নায় গলা বুঝে এসেছিল। আর সেদিনও যখন গেছিলাম, ভেরি হ্যাপি। আমার ছেলেকেও যে বলেছেন যে এবার তোমার লড়াইটা কিন্তু আরো বেশি কঠিন, কারণ আমাদের চ্যাটার্জি পরিবারের প্রথম পদ্মশ্রী এলো। লেগ্যাসি। এটাকে তোমায় ধরে রাখতে হবে, আরো অনেক বেশি, বাবার থেকেও বেশি খাটতে হবে। সো হি ওয়াজ ভেরি হ্যাপি। আমি গিয়ে ওনার হাতে ওটা নিয়ে ছবি তুলেছি, পোস্ট করব। তো হ্যাঁ, মানে আমার মনে হয় বাবাদের চরিত্র তাই হয়। তো হুম, ভেরি একদমই হ্যাপি, তাই। ভেরি ভেরি হ্যাপি। তোমরা এই ছবির, অভিমান ছবির প্রোডিউসার যিশু এবং সৌরভ, এরা তোমার ভীষণ কাছের মানুষ, খুবই কাছের মানুষ, তোমার স্নেহের মানুষ। কিন্তু তারা যখন প্রোডিউসার, কিংবা তারা যখন একটা প্রোডাকশন হাউস খুলছে, যেরকম তোমারও প্রোডাকশন হাউস আছে, তো এই যে অভিনেতারা যখন প্রোডাকশন হাউস খোলেন, তোমার কি মনে হয় কোন ভাবনাটা কাজ করে তাদের? আমার মনে হয় অ্যাক্টার্সরা না, অ্যাক্টার্স ডিরেক্টর্স অনেকেই আছেন যারা ওয়ার্ল্ড ওয়াইড আছে, যে তারা যখন প্রডিউস, আসলে আমাদের এখানে অনেকেই ভাবেন প্রডিউসার বা প্রযোজক মানে হচ্ছেন যে যিনি শুধুমাত্র টাকা লাগান। হুম, আসলে তো প্রডিউসার মানে যাকে সিনেমাটা বুঝতে হবে, আহ, তাহলেই তাদেরকে আমরা বলি ভালো প্রডিউসার। একদম। এখানে যারা কাজ, মানে যিশু বলি, সৌরভ বলি, এরা এত বছর কাজ করছে, তাদের অভিজ্ঞতা সিনেমার প্রতি, তাদের সিনেমার প্রতি ভালোবাসা এবং প্যাশন, এবং তার সঙ্গে তারা প্রযোজনা করছেন, এইটা না ওয়ার্ক করে। কারণ এটা কিন্তু আমাদের ভারতবর্ষে ছাড়াও দেখবে, মানে প্রচুর অ্যাক্টার্সরা প্রডিউসার তৈরি হয়ে গেছে। হুম, বম্বেতে, সাউথে তো অনেক, আমাদের এখানেও এইটা হতে শুরু করেছে, উইচ ইজ এ গুড সাইন। কারণ একটা প্রডিউসারকে না একটা সিনেমাটাকে বুঝতে হবে, শুধু আমি কেন ছবিটা বানাচ্ছি, ছবিটার জন্য কি কি প্রয়োজন আমার, হুম, ছবিটাকে এক্সিকিউট করার জন্য কি সাপোর্ট দিলে ডিরেক্টর বেটার কাজ শুট করবে। সেখান থেকে আই থিঙ্ক বোথ অফ দেম আর ভেরি ম্যাচিওর। এবং আমি অবশ্যই দুজনকে খুব স্নেহ করি, কিন্তু আই থিঙ্ক সৌরভ একটা সাইড দেখে, যিশু আবার আর একটা সাইড দেখে, কিন্তু এদের কম্বোটা খুব ওয়ার্ক করেছে। এবং আমি চাই যে এদের এই হাউসটা ভবিষ্যতে ইট বিকামস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাকশন হাউস ইন আওয়ার নেশন, মানে আমাদের ভারতবর্ষের একটা খুব হুম। ইম্পর্টেন্ট হাউস হয়ে যাক। কারণ সিনেমাটা না একেবারে ভালোবাসার জায়গা থেকে তৈরি হয়। হুম, নিশ্চয়ই এর লাভ আর বুঝতেও হয়। লোকসানও আছে, কিন্তু ইউ নিড টু হ্যাভ দ্যাট, হুম। তোমার ভেতরে সেই ভালোবাসাটা থাকতে হবে, সেই পাগলামোটা থাকতে হবে, সেটা এদের দুজনের মধ্যেই আছে। আর তার থেকে বড় কথা, একটা প্রোডিউসারের অভাব আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সময় যেভাবে শুরু হয়েছিল, যে প্রোডিউসার আসছেন না, সেই জায়গা থেকে হ্যাঁ, সেই আমরা অভাব। একটা খুব ইন্টারেস্টিং জিনিস আবিষ্কার করলাম, যে আসলে কিন্তু আমাদের ছবিতে 3 জন মেন যে লিড,
হুম, তিনজনেই প্রডিউসার, শুভশ্রী একদমই তাই। প্রডিউসার, যিশু যিশু প্রডিউসার, প্রডিউসার। আমিও প্রডিউসার, মানে হুম, এই কম্বো গুলো খুব ইম্পর্টেন্ট, এবং এটা মানে খুব ভালো। এভরিবডি স্ট্যান্ডস ফর এভরিবডি। হ্যাঁ, এবং এটা খুব ভালো যে বাংলা ছবির এই সমীকরণগুলো আস্তে আস্তে বদলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অভিনেতা মানে শুধু অভিনেতা নয়, না, প্রডিউসার না, মানে না, শুধু না, 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 প্রডিউসার না, নয়। সবকিছু মিলিয়ে একটা সংঘবদ্ধ ব্যাপার। একদম, একদম। মুবাদা, তোমার লুকস গুলো নিয়ে যদি আমি কথা বলি, আমি এটা লিখেওছি যে রকস্টারের লুকস যেমন প্রচন্ড বাজ ক্রিয়েট করেছে। প্রত্যেকটা লুকস, যদি আমি গুমনামি ধরি, মনের মানুষ ধরি, যদি আমি জাতির স্বর দেখি, যদি আমি শেষ পাতা দেখি, কিংবা আমি যদি তোমার জুবিলির রেট্রো লুকটাও দেখি, প্রত্যেকটা লুক এক একটা আলাদা আলাদা ক্যারেক্টার তৈরি করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং দর্শকের মনে আলাদা ছাপ ফেলেছে। তুমি কি বরাবরই এই লুকসটা ছবি করার আগে এই লুকসটা নিয়ে খুব ভাবো? দেখো, একটা চরিত্র যখন আমি ফাইনাল করি তার পেছনে আমি অনেকটা সময়, মানে তার মধ্যে একটা লুকস, ওটা আমি হুম, অনেকটা সময় দিই, রেফারেন্স খুঁজি, আহ, একটু দরকার হলে ইউটিউব ঘাঁটি, এখন গুগল হয়ে গেছে, হুম, একটু পড়াশোনা করার চেষ্টা করি, রিসার্চ করার চেষ্টা করি, কোনো একটা চরিত্র কোথাও একটা আছে যার সঙ্গে এটার মিল আছে, হয়তো হুবহু নয় কিন্তু কিছু কিছু জায়গায়, তাহলে তার জীবনীটা বা তার সময় এইগুলো আমি একটু, যে কারণে আমি একটা ছবি যখন করি তার অধিকাংশ সময় আমার 3-4 মাস আগের থেকে আমি অন্য কোনো কাজ করি না। এটা এর ক্ষেত্রেও তাই, নাহলে আমি এতটা বড় চুল করতে পারতাম না। আমি ঠিকই করে নিয়েছিলাম, এবং এই কারণে আমার একটি, অনেস্টলি এই ছবিতে আমার এই দাড়িটা রাখা দরকার ছিল, দুটো বয়স বলে, মানে দুটো সময় আছে এই ছবিটায়। হুম, আমি একটি ভালো হিন্দি ছবি করিনি, করতে পারলাম না, কারণ আচ্ছা, সেখানে দাড়িটা কাটা খুব দরকার ছিল। আমি অনেক আগের থেকে না একটা প্রিপারেশন নিচ্ছি, এটাই বোধহয়। এবং কস্টিউমের ব্যাপারে আমি খুব, মানে একটা কেউ কস্টিউম নিয়ে আসলো আমি রেডি, মানে আমার ইনভলভমেন্টটা একেবারে ইন ডিটেল থাকে। হুম, না এটা না, এটা হবে না, এটার বদলে এটা করি, আমি খুঁত 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 করি, ওরা এটা অত রেগে যায়, কিন্তু ফাইনালি যখন ওরাও দেখে, হ্যাঁ মানে বুম্বাদা এই কারণে এইগুলো বলেছিল। সো আমি সবার সঙ্গে খুব ক্লোজলি কাজটা করি। একটা ইমাজিন করে নাও না হ্যাঁ, চরিত্রটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ, তুমি, হ্যাঁ, যে হ্যাঁ, এই হ্যাঁ। চরিত্রটা এরকম হলে ভালো হতে পারে। সেটা তো এতদিনের তোমার অভিজ্ঞতার একটা দিক। মোহাম্মদা, একটা কথা বলো, যে এই যে মঞ্চে দর্শককে তোমাকে দেখে উন্মাদনা, ছুটে আসা, জড়িয়ে ধরা, তোমার বা অটোগ্রাফ নিতে চাওয়া, এগুলো খুব পরিচিত তোমার কাছে, ভীষণ পরিচিত। এবং মঞ্চে তুমি গানও গেয়েছো, এটাও খুব পরিচিত ফিল। কিন্তু এই পুরো পরিচিত গণ্ডিটাকে একটা অপরিচিত চরিত্রের মধ্যে আবার নতুন করে শুরু করা, এই বিষয়টা কিরকম ভাবে করলে? দেখো, এই চরিত্রটার যে কি বলবো সোয়াগ, হুম, সোয়াগ। সেটা আমার খুব পরিচিত, কিন্তু এই চরিত্রটার ইনার সাইডটা, হুম, যেটার ওপরে গল্পটা বা যেটার জন্য অভিমান, সেটা আমার কাছে অতটা পরিচিত নয়। সেটা আমার চরিত্রটার যে ডেপথ, চরিত্রটার ভেতরে যে ভাঙাচোরা, সেই চরিত্রটা দরকার হলে, যেটা আমাদের মনে হয় আমাদের অনেকের জীবনেই ঘটে, একটা সময় আমরা নিজেকে বন্দি করে দিই, বা আমরা হারিয়ে যাওয়ার চেষ্টা করি, বা আমরা কোথাও পালিয়ে যাই, স্কেপ করি, স্কেপ করার চেষ্টা করি। সেই জায়গাগুলো আমাকে খুব, এই চরিত্রটার যে লেয়ার্স বা সেইটা আমাকে খুব সাহায্য করেছে, সেইটা নিয়ে আমি কাল্টিভেট করেছি, এবং ওই অ্যারোগেন্স এবং সোয়াগ। হ্যাঁ, তার মধ্যে যে লোকটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত উম সরলতা আছে, হুম, একটা বিশ্বাস আছে, একটা প্রেম আছে, একটা ভালোবাসা আছে, এই সব মিলিয়ে চরিত্রটা, সেই জন্য আকাশ চ্যাটার্জিটা করতে আমার খুব, ওইটা একটা পার্ট, ওটা করাটা সোজা ছিল না, কিন্তু এই বাকি জিনিসগুলো যাতে এই চরিত্রটার মধ্যে থাকে সেটাকে আমার বিল্ড করতে হয়েছে তার মধ্যে। এটা একটা বেশ বেশ কি বলবো, ভালো জার্নি বলতে পারি। এটা বেশ সুন্দর একটা ভালো জার্নি। এখানে বলা হয়েছে যে ভালোবাসা বাঁচে অভিমানের আছে। আবার কোথাও কোথাও এটাও শোনা যায় যে অভিমানের পাহাড় জমে জমে সম্পর্কে দূরত্ব বাড়ে। তুমি কি বলবে?
দেখো অভিমান, হ্যাঁ মানে দুটোই ঠিক সেই অর্থে, কিন্তু আমার নিজের ধারণা আহ, যতদিন অভিমানটাকে টিকিয়ে না রেখে যত তাড়াতাড়ি সেটাকে মানে রিজলভ করা যায় হুম। সেটা বেটার। ওটা যত থাকবে তত ওটার ক্ষত বাড়বে। যদি করা যায় সেটা বেটার, অনেক সময় হয়ে ওঠে না। তোমার কাছে তাহলে এই তিনটে ওয়ার্ডের তুমি কি বলবে? একটা হচ্ছে অভিমান, একটা হচ্ছে সম্পর্ক, একটা হচ্ছে আদর। উম, সম্পর্ক ছাড়া অভিমান হবে না, আর অভিমান ভাঙানোর একমাত্র রাস্তা হচ্ছে সুন্দর করে আদর করা। ও, দারুণ, দুর্দান্ত। এই ছবিতে শুভশ্রী আছে, এই ছবিতে যিশু আছে, এই ছবিতে তুমি আছো। যিশুর সঙ্গে এর আগে জাতিস্বরেও তোমাকে দেখা গেছে, শুভশ্রী এই প্রথম। কি বলবে? এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত, কি বলবে? এটা দারুণ একটা জার্নি, মানে এই ইন্দ্রদীপ দাশগুপ্ত, যাকে আমরা ভালোবেসে আইডি বলি, ও তো তার মতন করে, আমার মনে হয় ওর যে কটা সিনেমা আমি দেখেছি প্রায় সবকটাই ওর নিজস্ব একটা সিগনেচার আছে, ওর নিজের একটা ধারা আছে গল্প বলার, এবং সেটা ভীষণ বাঙালিয়ানা আছে, হুম। যেটা আমরা অনেক সময় মুখে বলছি কিন্তু পাচ্ছি না সেই হুম। বাঙালিয়ানাটাকে ধরে রাখতে। এটা একটা দিক। আর ও যখন গল্পটার মানে হয় না, মানে গল্পটার কাঠামোটা ভেবেছিল, তখন থেকেও আমার সঙ্গে এই চরিত্র বা এই গল্প বা এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা শুরু হয়েছে। তারপর স্ক্রিপ্ট লেখা হয়েছে, তারপর স্ক্রিপ্টটা একবার না দুবার তিনবার চারবার কারেকশন হয়েছে, সবটাতেই আমি ছিলাম। তারপর সিনেমাটা হচ্ছে এবং একটা বিউটিফুল কাস্টিং, কারণ যিশুর সাথে আমার প্রচুর ছবি, আহ, জাতিস্বর, লাস্ট আমাদের দশম, মানে হুম, যিশুর সাথে আমার দশমা। নানান রকম হুম, হুম, ছবি আছে, হুম, কমার্শিয়াল ছবি প্রচুর আছে। হুম। কিন্তু ওই এই ছবিটা না, আমার মনে হয় ডিরেক্টরও যেটা করেছে, এই আমাদের তিনজনকে দাঁড় করিয়ে, এবং আমাদের হয়েওছে এরকম সিন করতে করতে। বাবা ছেলের গল্প। হ্যাঁ হ্যাঁ, একটা একটা দিক তো হুম, আছে তার। হুম, একটা সময় হয়েছে যে সিন যা লেখা আছে আমরা একটু রিহার্সাল করেছি, সংলাপ পাল্টেছে, সিনটাকে একটু ডিরেক্টর না এই তিনজনকে নিয়ে খুব সুন্দর করে উম, মানে হ্যান্ডেল করেছে, এবং ওই অভিনেতাদের স্বাধীনতাটাও দিয়েছে, এবং খুব আনন্দ করে কাজটা করেছি। মানে ইট ওয়াজ ভেরি আনন্দ, মানে কি সবাই আমরা ভীষণ পজিটিভ একটা হুম, মাইন্ড হুম, নিয়ে হুম, কাজটা হুম, করেছি, এবং এই তিনজনই তো, আমরা তিনজনই এই ছবিটায় তিনজনের মতন সাকসেসফুল। কিন্তু যখন ফ্লোরে আসতাম উই ওয়ার জাস্ট ইনটু ক্যারেক্টার্স, মানে আমি বলতেই পারবো না যে কেউ, আমি কোনোদিন শুভশ্রীকে দেখিনি কোনো মোবাইল নিয়ে বসে আছে, হুম, কোনো দিন দেখিনি। আড্ডা মারছে, গল্প করছে, যিশু এমনিতে একটু ফান লাভিং, যেরকম হ্যাঁ। যিশু টিপিক্যাল। কিন্তু যখন সিনগুলো করছি আমরা, সেটা খুবই সিরিয়াস সিন এবং খুবই ডিপার সিন। সেটা ইন্দ্রদীপ দাশগুপ্ত মানে আইডিরও একটা বিশাল অবদান আছে, এবং ও আমাদের না খুব সুন্দর এই তিনজনের কেমিস্ট্রি বলি, অভিনেতা তিনজনকে বলি, ও সুন্দর করে এটাকে ব্যবহার করেছে। হুম। এটা আমার নিজেরও ভালো লেগেছে, আই এনজয়েড ইট। একজন শিল্পী, খুব মানে নামকরা শিল্পী, বিখ্যাত শিল্পী, একজন, সে তো আফটার অল একজন মানুষ। হ্যাঁ, তারও অনেক অনুভূতি থাকে। ঠিক সেইভাবে যেরকম আমরা অটোগ্রাফে দেখেছিলাম যে মানুষটা খুব নামি, সে ইন্ডাস্ট্রি, কিন্তু তার ভিতরে একটা একাকিত্ব কাজ করছে। এখানেও আমার কিছুটা টিজার দেখে যেটা মনে হলো যে একটা মানুষ, যে একেবারে খ্যাতির চূড়ায় থাকার পরেও কোথাও তাকে একটা অবসাদ তাকে ধরছে, জড়িয়ে ধরছে, তাকে টেনে নিয়ে যাচ্ছে, তাকে অ্যালঝাইমারে একজন পেশেন্ট করে দিচ্ছে। তুমি বাংলার এই মানে অনেক দিন ধরে খুব বিখ্যাত একজন মানুষ, বিখ্যাত একজন অভিনেতা। তুমিও একজন মানুষ, তুমি একজন মহান শিল্পী, কিন্তু তুমিও একজন মানুষ। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শিল্পীদের এই অবসাদ ঘিরে থাকা বা অবসাদে ডুবে যাওয়া, এইখান থেকে বেরিয়ে আসার জন্য কি পরামর্শ দেবেন? দেখো আমার বারবার মনে হয় আমাদের, আমি আমার কথাই বলছি, অনেক জায়গায় অনেক সময় হেরে গেছি। উম, মনে হয়েছে যে লোকের সামনে কি করে যাব, কখনো মনে হয়েছে যে আমি আর পারবো না। এটা খুব স্বাভাবিক, এটা শুধু আমাদের আহ, এই প্রফেশনে নয়, যে কোনো প্রফেশনেই হতে পারে, বিশেষ করে যেগুলো সে সাকসেসফুল হয়। হুম। কারণ মাথায় রাখতেই হবে সাকসেস মানেই কিন্তু তোমাকে আর একটা দিক টানছে, তোমাকে ওই সাকসেস কথাটাকে ইরেজ করার জন্য। তাই জন্য সেখানে আমার যেটা বারবার মনে হয়,
হেরে যাওয়াটা তো কাজের কাজ না। আমি যেটা করি নর্মালি, মানে আমি আজ থেকে আমি বলছি 15-20 বছর আগে করতাম, এখন আমার মনে হতো আমি ওদের পারবো না। তারপর দেখতাম আমার থেকে অনেক বেশি লড়াই করছে অনেক লোক, অনেক বেশি। আমরা তাদের কথা তো জানি না, তাদের সম্পর্কে আমরা আলোচনা করি না, কিন্তু তারা যাদের লড়াইটা ভয়ঙ্কর, তাহলে তারা যদি করেন তাহলে তো আমি দিব্যি আছি, তাহলে আমি কেন পারবো না এই লড়াইটা করতে? আমার মনে হয় লড়াই করাটা খুব প্রয়োজন আছে, এবং জীবনটাকে না যেটুকু ঈশ্বর দিয়েছেন সেটাকে রেখেই একটা জিনিস দরকার জীবনে, জানো তো, আনন্দ, ইনার ইনার হ্যাপিনেস। সেইটাকে না কোথাও আমাদেরকে ওই জীবনের পজিটিভিটিটা যদি আনা যায়, নেগেটিভিটি তো আছেই চারিদিকে, সেটাকে যতটা অ্যাভয়েড করা যায়, এটাই আমার, আমি মনে 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 করি, আমি এটাই, এই মন্ত্রটাকে বিশ্বাস করি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে রকস্টার কে? প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে রকস্টার সিঙ্গার। যে কেউ হতে পারে। আমাদের কাছে রকস্টার, আমার কাছে জীবনের আর.ডি. বর্মন ওয়াজ মাই রকস্টার অলওয়েজ। আমাদের সময় এলভিস প্রেসলি বিশাল রকস্টার। আমাদের সুমনদা বিশাল রকস্টার। অনেকে আছে, অনেকেই আছে, অনেকে আছে। অভিমান নিয়ে কি বলবেন নির্মলা? অভিমান, আমি সবাইকেই বলছি 19শে জুন ছবিটা রিলিজ করছে, এবং অভিমান ছবিটা না পরিষ্কার একটা বাংলা ছবি। যারা ভালো বাংলা ছবি দেখতে পছন্দ করেন, সম্পর্কের একটু টানা পড়েন, তবে এটা সবার গল্প, সবার দেখার ছবি, ইমোশনাল ড্রিভেন একটা ফিল্ম, বিউটিফুল গান। আমরা সবাই চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি ভালো করার। আপনারা হলে এসে দেখবেন, আমার ধারণা আপনারা খুব খুশি হবেন। একটা বেশ ওজন আছে ছবিটার মধ্যে, লাইট হার্টেড ছবি নয়, কিন্তু ওজন মানে শক্ত নয়, একটু ভারাক্রান্ত, মনটা ভার হবে, কিন্তু ভালো লাগবে সবাই। হাউসে এসে 19শে জুন আমাদের ছবি রিলিজ করছে অভিমান, প্লিজ এসে দেখবেন।